পৃথিবীর সবথেকে বড় নদী বদ্বীপ হল সুন্দরবন। শীতকালের ছুটিতে আমরা অনেকেই ঘুরতে যাই সুন্দরবনের বিভিন্ন দ্বীপে। সেখানেই ঘুরতে ঘুরতে হামেশাই খুব পুরনো অট্টালিকার ধ্বংসাবশেষ বা পোড়া মাটির মূর্তি চোখে পড়ে। অনেক জায়গায় গভীর কূপ খনন করতে গিয়ে অনেক সময়ই মাটির বহু নিচ থেকে উঠে আসে কালো, প্রায় প্রস্তরীভূত কোনো কাঠ। আজ আমরা খুঁজে দেখার চেষ্টা করছি কত পুরনো ছিল এই অঞ্চল। নিম্নবঙ্গের ভৌগোলিক ইতিহাস সন্ধানের প্রসঙ্গে সুন্দরবন বিশেষ গুরুত্ব দাবি করে। পৃথিবীর সবথেকে বড় নদী বদ্বীপ অঞ্চল হল সুন্দরবন। সুপ্রাচীন কোনো গ্রন্থে এই অঞ্চলে যে বিশাল বনভূমি ছিল এরকমটার উল্লেখ কোথাও পাওয়া যায় না। চীনা পরিব্রাজক হিউয়েনসাং সমতট থেকে তাম্রলিপ্ত আসার পথে এমন কোনো অরণ্য পেরোনোর কথা উল্লেখ করেননি। ফলে ধরে নেওয়া যেতে পারে হিউয়েনসাং খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকে যখন ভারতে এসেছিলেন তখনও সুন্দরবন সমুদ্রতল থেকে জেগে ওঠেনি। ব্যাঘ্র তটি মণ্ডল শব্দটির সঙ্গে এই অঞ্চলের যোগ এখনও নিশ্চিত নয়। ব্যাঘ্র তট মণ্ডল বা ব্যাঘ্র তটি মণ্ডল হল সাতক্ষীরা জেলার একটি স্থান। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের একটি অংশ, যা সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকাকে বোঝায়। ব্যাঘ্র তট মণ্ডল শব্দটি দুটি শব্দ ব্যাঘ্র এবং তট দ্বারা গঠিত। ব্যাঘ্র অর্থ বাঘ এবং তট অর্থ উপকূল বা সমুদ্রের পাড়। তাই ব্যাঘ্র তট মণ্ডল বলতে সুন্দরবন ও এর আশেপাশের উপকূলীয় অঞ্চলকে বোঝানো হয়েছে, যেখানে বাঘের বসবাস ছিল। এমনটা অনুমান বোধহয় খুব একটা ভুল হবে না। জ্যোতিষ গ্রন্থ সারাবলিতেও কল্যাণ বর্মা ব্যাঘ্র তটীশ্বরীর উল্লেখ করে বলেছেন এই অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী। অমিয় বসু সম্পাদিত বাংলায় ভ্রমণ গ্রন্থে ব্যাঘ্র তট মণ্ডলের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় তা কিছুটা এই রকম। নালন্দার তাম্রশাসন হইতে জানা যায় যে সুমাত্রা ও জবদ্বীপের রাজা শৈলেন্দ্র বংশীয় শ্রীবালপুত্রদেব দেবপাল দেবের রাজ্যান্তর্গত বৌদ্ধ তীর্থ নালন্দায় একটি বিহার প্রতিষ্ঠা করাইয়াছিলেন এবং ইহার ব্যয় নির্বাহের জন্য তৎকর্তৃক দেবপাল দেব অমরুদ্ধ হইয়া রাজগৃহ বিষয়ে 5খানি গ্রাম দান করিয়াছিলেন। এই তাম্রশাসনখানির দূতক ছিলেন ব্যাঘ্র তটমণ্ডলের অধিপতি শ্রীবল বর্ম। ইতিহাসবিদ নিহার রঞ্জনের অনুমান অনুযায়ী নবম থেকে দ্বাদশ শতাব্দীতে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে গভীর বনভূমি ছিল বলে মনে করা যায়। ১৬শ শতকের পর থেকে অবশ্য সুন্দরবনের উল্লেখ আরও সুস্পষ্টভাবে ইতিহাসে পাওয়া যেতে শুরু করে। তবে আধুনিক রেণু বিজ্ঞান ও ভূতত্ত্ব গবেষণা থেকে জানা যায় আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগেও কলকাতা ও আশেপাশের এলাকায় সুন্দরবনের মতো বনভূমির অস্তিত্ব ছিল। তবে সে বনভূমি যে সুন্দরবন এ কথা জোর দিয়ে বলা যায় না। এ কথাও ঠিক যে মুর্শিদাবাদের কাছে গঙ্গা যেখানে ভাগ হয়েছে তার দক্ষিণের পুরো অংশটি নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট দ্বীপগুলি একত্র হয়েই নিম্ন গাঙ্গেয় স্থলভাগ সৃষ্টি করেছে। তাই প্রায় কয়েক হাজার বছর পূর্বে সুন্দরবনের ব্যাপ্তি যে আজকের তুলনায় অনেক বেশি ছিল একথা সহজেই অনুমেয়। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্থানে খ্রিস্টপূর্ব ৩য়-৪র্থ শতাব্দী থেকে দ্বাদশ-ত্রয়োদশ শতক পর্যন্ত ঘনবসতিপূর্ণ জনপদের নিদর্শন মিলেছে। সে নিয়ে আমরা আগেই একটি পর্ব করেছি। আপনারা যারা শোনেননি তারা ডান দিকের ওপরে আই বাটনে ক্লিক করে পর্বটি শুনতে পারবেন। সুন্দরবনে প্রাচীন সভ্যতার অস্তিত্ব নিয়ে একসময় বিতর্ক ছিল। ব্রিটিশ ইতিহাসবিদ ব্রেভারিজ, ব্লকম্যান, ওয়েস্টল্যান্ড প্রমুখের মতে এই অঞ্চলে কখনো স্থায়ী জনবসতি গড়ে ওঠেনি। কিন্তু রেনি এই মতের সমর্থক ছিলেন না।
অন্যদিকে সতীশচন্দ্র এই মতের বিরুদ্ধে হাতে কলমে অনুসন্ধান করে মনুষ্য বসতির বেশ কিছু চিহ্ন খুঁজে বের করেছিলেন। 1868 সালে এশিয়াটিক সোসাইটির সভায় এইচ.জে. রেনি জানান, সুন্দরবন একসময় সভ্য ও জনবহুল অঞ্চল ছিল। তিনি মন্দির, মসজিদ ও অন্যান্য অট্টালিকার বেশ কিছু ধ্বংসাবশেষের উল্লেখ করেন, যার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে অঞ্চলটি কখনো সভ্যতার কেন্দ্র ছিল। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ে কীর্তিচিহ্ন থাকলেও শেষোক্ত শ্রেণীরই বেশি রয়েছে বলে রেনি মন্তব্য করেন। এরপর তিনি প্রতাপাদিত্যের সময়ও সুন্দরবনের সভ্যতার কথা অনুমান করেছিলেন। এই আলোচনায় রেভারেন্ড জেমস লং এক নতুন তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, 1848 খ্রিস্টাব্দে প্যারিসের বিবলিওতেক রয়্যালের ভূগোল বিভাগের প্রধান মসিয়ে জোমার তাকে 200 বছরেরও বেশি পুরনো এক পর্তুগিজ মানচিত্র দেখিয়েছিলেন। সেখানের ভারতের মানচিত্রে সুন্দরবনকে উর্বর ভূখণ্ড উল্লেখ করা ছিল। এছাড়াও আরও 5টি নগরের উল্লেখ ছিল। দে বারোসের দ্য এশিয়া গ্রন্থের এক মানচিত্রেও এই মতকে সমর্থন করে। জেমস লং পোর্ট ক্যানিংয়ের কাছে তাদা নামে এক পুরনো পর্তুগিজ বন্দরের কথাও উল্লেখ করেন। কলকাতারও পূর্বে এটিই নাকি ছিল বেশ বড় বন্দর। তবে লং এই বন্দরটির কোনো ধ্বংসাবশেষ বা সঠিক অবস্থান দুটোর কোনোটিই সঠিক প্রমাণ করতে পারেননি। ক্যানিংয়ের 40 মাইল দক্ষিণে লং একটি চমৎকার 17 শতকের পুরনো হিন্দু মন্দির দেখেছিলেন। সুন্দরবন অঞ্চলে আজও ঝড় বর্ষার কারণে ফি বছরে বন্যা হয়, গ্রামের পর গ্রাম ভেসে যায়। লংয়ের অভিমত ছিল এরকমই কোনো মারাত্মক ঘূর্ণিঝড়ে সুন্দরবনের সভ্যতা ধ্বংস হয়েছিল। জেমস লং ত্রিপুরার রাজমালা গ্রন্থের উল্লেখ করে সাগরদ্বীপের প্রাচীনতার প্রসঙ্গে একটি যুক্তিগ্রাহ্য মত প্রকাশ করেছিলেন। এই একই আলোচনা সভায় উপস্থিত ব্ল্যাকম্যান অবশ্য মন্তব্য করেছিলেন, ঘূর্ণিঝড় নয়, পর্তুগিজ ও মগদের আক্রমণই সুন্দরবনের জনজীবনকে বিধ্বস্ত করে তোলে। ক্রমাগত মগেদের হত্যা ও লুটপাটের কারণে সুন্দরবন অঞ্চলের একটি বিরাট জনসংখ্যা আরও উত্তরের দিকে চলে গিয়েছিল। প্রতাপচন্দ্র ঘোষ 8ম শতকের সুলেমানের এক ভ্রমণ কাহিনীর উল্লেখ করে বলেন, এই অঞ্চলের অনেক নগরের কথা জানা যায় যাদের সঙ্গে আরাকানের নিয়মিত বাণিজ্য ছিল। তার মতে 15 শতক পর্যন্ত সুন্দরবনে এমন জঙ্গল ছিল না। সুন্দরবন যে কোনো কারণেই হোক জনহীন হওয়ার পরেই তার জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। এ অঞ্চলের পূর্ব সমৃদ্ধির প্রমাণ দিতে গিয়ে তিনি পর্তুগিজ লেখকদের কথা বলেন এবং বেশ কিছু পুরা কীর্তিরও বিবরণ দেন। তবে বেভারিজ বা ব্ল্যাকম্যান এগুলিকে কোনো গুরুত্ব দিতে চাননি। ভূমির অবনমন এবং অতস্পর্শ ভূভাগ এই সমস্ত সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও সুন্দরবনে কখনো যে ঘনবসতি ছিল বা এখানকার নগরে সভ্য মানুষজন বাস করত, একথা বেভারিজ মানতে নারাজ ছিলেন। দে বারোস ও ফান ডেক ব্রোকের মতো ভূপর্যটকদের পর্তুগিজ ও ডাচ মানচিত্রে সুন্দরবনের উপকূলে 5টি বন্দরের উল্লেখ ছিল। এগুলি হল প্যাকাকুলি, কুইপিটাভাস, নলদি, ডাপারা ও টিপারিয়া। ব্লকম্যানের মত ছিল এসব মানচিত্র কিছুই প্রমাণ করে না। সতীশচন্দ্র বেভারিজের যুক্তি বিস্তারিত আলোচনার মাধ্যমে খণ্ডন করেছেন। অন্যদিকে নিজে সরেজমিন অনুসন্ধানের ভিত্তিতে সুন্দরবনে প্রাচীন সভ্যতার সুনিশ্চিত প্রমাণও দেখাতে পেরেছেন। ফোকাস স্বীকার করেছেন কর্দমাক্ত জলাভূমি আর ম্যানগ্রোভ বনাঞ্চলের ভিতরেও জমকালো বাড়িঘর এবং মন্দিরের ধ্বংসাবশেষের অস্তিত্ব আছে। সুন্দরবন অঞ্চল পরে জঙ্গলে পরিপূর্ণ ও ভূভাগ অনেকাংশেই জলের নিচে চলে যাওয়ায় এই সমস্ত প্রমাণের বেশিরভাগটাই নষ্ট হয়েছে সমুদ্রের নোনা জলে। রমেশচন্দ্র মজুমদারের মত, একসময় সুন্দরবনের সভ্যতা ছিল। নিহার রঞ্জনও বিভিন্ন বিবরণী ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে মত প্রকাশ করেছেন যে 13 শতকের কোনো সময় 24 পরগনা জেলার নিম্নভূমি কোনো অজ্ঞাত কারণে পরিত্যক্ত হয়
এই কারণ প্রাকৃতিক হতে পারার সম্ভাবনা বেশি হলেও সামাজিক বা অর্থনৈতিক কারণও অগ্রাহ্য করা যায় না। ১৬০০ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বন্যা এবং মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে এই অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। এর পূর্বেও সুন্দর বনাঞ্চল থেকে এই ধরনের বিপুল জনসংখ্যার স্থানান্তর হয়েছিল কিনা তার সঠিক প্রমাণ পাওয়া যায় না। রেনেলের মানচিত্রে ১৭৬১ বাখরগঞ্জ জেলার সমগ্র দক্ষিণাঞ্চলকে কান্ট্রি ডিপপুলেটেড বাই দ্য মাগস হিসাবে চিহ্নিত করা হয়েছে। রেণুবিজ্ঞান প্রমাণ করে এই অঞ্চলে শুধু জোয়ারে প্লাবিত নিম্নভূমি নয়, তৃণভূমিও ছিল। প্রাচীন স্থাপত্য ও প্রত্ন নিদর্শন প্রমাণ করে এখানে ধারাবাহিক সংস্কৃতি ও মানব বসতি ছিল। সম্ভবত কোনো একটা সময় ভাগীরথীর স্রোত ও অন্যান্য নদীর ক্ষীণতার কারণে সমুদ্রের জল ভিতরে ঢুকে পড়ে। চাষের জমি ক্রমে অনুর্বর হয়ে পড়ে। খাদ্য সমস্যা ও বন্যার সমস্যা বাড়তে থাকে। এই অবস্থায় হয়তো এখানকার মানুষেরা অন্যত্র চলে যায়। ধীরে ধীরে জনপদগুলো বিলুপ্ত হয়। অনুমান করা হয় এই রূপান্তর মুঘল যুগের কোনো এক সময় ঘটেছিল। তাই দেখা যায় সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকী নয়, বরং এক প্রাচীন, সমৃদ্ধ ও সাংস্কৃতিক ইতিহাসের ধারকও বটে। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, ভূত, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। লিংক থাকলো ডেসক্রিপশনে। খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে। তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল, লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক। কে সেটা রহস্যই থাকুক। জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। আজকের পর্ব পাঠিয়েছিলাম আমি মৌটুসী, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রী, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত ৯টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।